আমি কি সত্যি অপয়া? আমি কি সত্যি মেয়ে হওয়ার যোগ্য না? আচ্ছা বাবা, যদি কিছু হয়েছে তাহলে যাই কিছু হোক না কেন, তা কি সব আমারই দোষ ছিল? আমার জন্য কি তুমি চলে গিয়েছো বাবা? তেমন কিছুই আর বলতে পারে না, কথাগুলো গলায় ধরে আসছে। হাঁটুতে মুখ গুজে আবারও কাঁদতে লাগে বিন্দু। কালো আকাশে ধোঁয়া সাদা হয়ে বিভিন্ন আকৃতিতে ছড়াচ্ছে। শিশির আরেকবার সিগারেটের টান দিয়ে আকাশের দিকে তাকালো। বারবার চোখের সামনে বিন্দুর অশ্রুমাখা চোখটা ভাসছে। শিশির নিজের উপর অনেক রাগ হচ্ছে, সঙ্গে সঙ্গে সিগারেটটা আবার নিজের হাতে চেপে ধরলো। হাতটা পুড়ে গেছে স্পষ্ট, কিন্তু কোনো ব্যথার অনুভবই হচ্ছে না। ছোট মায়ের বিন্দুকে বলা কথাগুলো ভেতরটা জ্বালিয়ে দিচ্ছে শিশিরে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে কাউকে কিছু না বলে বিন্দু বাইরে যাচ্ছিল। প্রতিবারের মতো আজও সে তার কাঙ্ক্ষিত জায়গাটিতেই যাবে। হয়তো সেখানে গিয়ে মনটা একটু হালকা হবে। বিন্দু যখন গেট দিয়ে বেরোচ্ছিল তখন নিজের রুমের ব্যালকনি থেকে শিশির বিন্দুকে দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে বিন্দুর পিছু নিতে শুরু করে। দুপুর থেকেই নিজের রুম থেকে বের হয়নি, কিছু খায়নি, কিন্তু এই ভর সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছে জান? পাহাড়ি রাস্তা দিয়ে পায়ে হেঁটেই যাচ্ছে বিন্দু। মাঝে মাঝে দু একটা গাড়ি পাশ কাটিয়ে যেতে দেখছে। শিশিরও বিন্দুর পেছন পেছন হাঁটছে। বিন্দু অন্যমনস্ক থাকায় খেয়াল করেনি। হঠাৎ বিন্দুকে কবরস্থানের ভেতর যেতে দেখে শিশির দাঁড়িয়ে পড়ে। তার বুঝতে আর বাকি রইল না বিন্দু কেন এখানে এসেছে। বাবা, কেমন আছো তুমি? রাগ করেছো আমার সাথে? আমি কিছুদিন ধরে তোমার সাথে দেখা করতে আসছি না, সেই জন্য রাগ করেছো তাই না? জানো বাবা, প্রতিবারের মতো মা আজও আমায় মেরেছে, কিন্তু আমি একটুও ব্যথা পাইনি জানো। শুধু একটু কষ্ট হয়েছে যখন মা আমায় বলেছে তুমি নাকি আমাদের জন্য আমাদের সবাইকে ছড়ে চলে গেছো। মায়ের ঘৃণা হয় আমার মুখ দেখলে। বাবা, আমি আমি যা চাই তা কখনো পাই না। দেখো না, আমি চাই মা স্বাভাবিক বিহেভ করুক সবার সাথে, আগের মতো হয়ে যাক, কিন্তু দেখো আমি কিচ্ছু করতে পারছি না। মা ঠিকই বলে আমি সত্যি অপয়া, কিন্তু বাবা আমি তো কখনো চাইনি এসব, এসব হোক। আমি তো চাইনি এগুলো বাবা। এইসব বলে বিন্দু আবারও কাঁদতে লাগে। এদিকে শিশির বিন্দুর পেছনে দাঁড়িয়ে সব শুনছে। শিশিরও নিজের চোখের পানি আটকে রাখতে পায়নি। ওর চোখেও অশ্রু স্পষ্ট। এবার শিশির নিজের চোখ মুছে বিন্দুর কাঁধে হাত রাখে। বিন্দুর পেছনে কারো অস্তিত্ব টের পেতেই চোখ মুছে বলে ওঠে, আপনি সবসময় কি করে বুঝে যান আমি এখানে আছি? শিশির কিছু বুঝতেই পারল না, তাই জিজ্ঞেস করলো। কার কথা বলছিস? বিন্দু এই গলার স্বরটা চিনতে পেরে চমকে উঠে পেছনে তাকালো। শিশিরকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু নয় বরং অনেকটাই অবাক হয়েছে। আপনি এখানে? অন্য কাউকে ভেবেছিলি? আপনি এখানে কি করছেন? পিছু নিয়েছেন আমার? দেখতে এসেছেন যে কার সাথে দেখা করতে এসেছি? শিশির এবার মাথা নিচু করে ফেলে। বিন্দু চলে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে শিশির বলে ওঠে, আই এম সরি জান, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এইভাবে এইরকম একটা পর্যায়ে চলে যাবে। আমি তো জাস্ট... আমার লাইফ থেকে দূরে থাকুন প্লিজ। শিশির করুণ দৃষ্টিতে তাকালো। বিন্দু দু কদম সামনে গিয়ে একটি কবরের সামনে থেমে যায়। হাতে থাকা একটি গোলাপ ফুল কবরের পাশে রাখে। তারপর মোনাজাত করে বিড়বিড় করে কিছু পড়তে থাকে, হয়তো সূরা ফাতিহা পাঠ করছে। মোনাজাত শেষ হতেই কবরটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বিন্দু হনহনে বেরিয়ে যায় সেখান থেকে। শিশিরের কিছুটা কৌতূহল হয়। সে কবরটির কাছে গিয়ে দেখে নেমপ্লেট লেখা শিরিন সুলতানা, জন্ম তারিখ 1997 থেকে 2019। শিশির খানিকটা ভ্রু কুঁচকে চিন্তা করলো, এই নামে এমন তো কাউকে চেনে না। রাতের খাবার খেয়ে সবাই যার যার ঘরে চলে গেছে। বিন্দু রান্নাঘরে কাজ করছে। বিন্দু মাত্র ক্লান্তি নেই মেয়েটার। সবসময় নিজেকে শক্ত মনোভাব বিশিষ্ট তা প্রমাণ করে। শিশির সোফায় বসে এক মনে তাকিয়ে আছে রান্নাঘরের দিকে। বিন্দুকে কাজ করতে দেখছে আর এসব ভাবছে। তখনই হঠাৎ ঋতু কফি নিয়ে শিশিরের কাছে এলো। ভাইয়া, এই যে তোমার কফি। থ্যাংক ইউ। ঋতু কফি দিয়ে চলে আসবে ঠিক তখনই শিশির ডেকে বসলো। কে রে, মুখ লটকিয়ে আছিস কেন? বস এখানে। ঋতু শিশুরের পাশে এগিয়ে বসলো। কি রে, কি হয়েছে? মন খারাপ? না, কিছু না। কিছু না বললে হবে? হুম, মুখ দেখে বোঝা যাচ্ছে যে মন খারাপ। কেউ কিছু বলেছে? না ভাইয়া। আচ্ছা ফুপি, কেন জানেন?
এর সাথে এমন করে বলো তো? শুধু শুধু বকে। আর আজ তো কোনো কারণ ছাড়াই আজে বাজে কথা বললো, গায়েও হাত তুললো। জানো ভাইয়া, জান ফুপির কথা ছাড়া কোনো কাজই করে না। ফুপি চায় না জান পড়াশোনা করুক, তাই জান পড়াশোনাও ছেড়ে দিতে চেয়েছে, কিন্তু বড় আঙ্কেলের জন্য পারেনি। এবার শিশির বেশ চমকালো, ছোটে বলল, পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছিল মানে? হ্যাঁ, আর জান ক্যালোগ্রাফি করে, এটাও ফুপি লাইক করে না, কিন্তু বাসায় সবাই আর অভ্র ভাই অনেক সাপোর্ট করে, তাই ফুপির বিরুদ্ধে গিয়েও এটা ছাড়তে পারিনি জান। ছোট মায়ের জানের প্রতি এই রকম বিহেভ কেন? আঙ্কেল মারা যাবার পর থেকেই ফুপি এমন হয়ে গেছে। দেখেছই তো আজ। আজ তো জানের কোনো দোষই ছিল না, আমরা তো জাস্ট ধীরা আপুর সাথে কথা বলতে গিয়েছিলাম। ধীরার সাথে? কেন? ঋতু, তুই এখানে কি করছিস? এখনো ঘুমোতে যাসনি? বিন্দুর রাগী গলা শুনে ঋতু পেছনে তাকায়। তখনই বিন্দুর চোখ গরম করা দেখে বুঝতে পারে যে ও কি করছিল। ও যে সব বলে দিচ্ছিল। এই তো যাচ্ছি। বনু আজ ভয় করছে, তোর সাথে ঘুমাই। ভয় তো করবেই, বারণ করি না ওইসব ভূতের মুভি দেখবি না, যত সব হাবি যাবি। আর কয়দিন ধরে দেখছি নামাজ কালামও উঠে গেছে তোর। পড়ি তো, কেন এখন বকছিস? কথা বললেই বকা হয়ে যায়, জলদি রুমে আয়। এ বলেই ওনার হাত মুছতে মুছতে বিন্দু উপরে চলে যায়। ঋতুও পেছন পেছন যায়। শিশির এক মনে তাকিয়ে থাকে তার মেঘবতীর দিকে, মনে মনে ভাবে, যাই হোক না কেন সব দিকে খেয়াল এই মেয়ের। কিন্তু একটা জিনিস খটকা লাগছে, ছোট মা জানের সাথে এই বিহেভটা কেন করছে? মধ্যরাতে বিন্দুর মনে হলো বাম পাশের গালটায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। স্পর্শটা খুব ভালো লাগছে, কিন্তু রাজ্যের ঘুম চোখে থাকায় আর চোখ খুলে তাকাতে ইচ্ছে করছে না। হঠাৎ কপালে কারোর অথরের স্পর্শ পেয়ে লাফ দিয়ে উঠল বিন্দু। পাশে তাকিয়ে দেখলেও ঋতু পাশ ফিরে বেয়ে ঘরে ঘুমাচ্ছে। তারপর বিন্দু ব্যালকনির দিকে চোখ পড়তেই দেখলো ব্যালকনির সাথে পর্দাটা নড়ছে। বিন্দু ভয়ে ভয়ে আস্তে করে দরজাটা পাশে দাঁড়ালো, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না। বিন্দু মনের ভুল ভেবে ব্যাপারটা নিয়ে আর ভাবলো না। ক্লান্ত থাকায় আবারও বিছানায় এসে শুতেই ঘুমের রাজ্যে পাড়ি দিল। আজ শুক্রবার, আর আজকে সবাই বাড়িতে আছে। সকালবেলা অভ্র ফোন করে জানিয়েছে তার বাবা মা আসবে আজ তাদের বাসায়, কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তাই বিন্দু আর ঋতু খুব ভালো করেই জানে কি বিষয়ে কথা হবে, কিন্তু বাকি সবাই ভাবছে হঠাৎ তারা কি বলতে পারে। সবাই ড্রয়িং রুমে বসে আছে, তার মধ্যে সোহান আস্তে করে শিশিরের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, ভাই, এনি চান্স ডক্টর অব্র বাবা মা কে ওই কারণে নিয়ে আসছে না তো? শিশির বুঝতে না পেরে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে সোহানকে জিজ্ঞেস করলো। কোন বিষয়ে? সোহান একটা শ্বাস ফেলে বুক ভরা সাহস নিয়ে আমতামতা করতে করতে বলল, না, আসলে স্যার কোনো ছেলে হুট করে তার বাবা মাকে নিয়ে আসার কারণ তার বিয়ের ব্যাপারে কথা বলতে। মানে? মা মানে ডক্টর অব্রের সাথে ভাবির খুব ভালো বন্ধুত্ব আছে, তাই বলছিলাম উনি আবার এই বাড়ির ছোট জামাই হতে চায় না তো। শিশির এবার রাগীর চোখে সোহানের দিকে তাকায়, তারপর তাতে দাঁত চেপে বলে, আর একবার যদি এসব কথা বলার সাহস দেখিয়েছিস তো তোর কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। সোহান মাথা নিচু করে একটা শুকনো ঢোক গিলে বলে, সো সরি স্যার। শিশির রাগ দেখালো সোহানের কথাটা ওকে ভাবাচ্ছে। বারবার মনে হচ্ছে এমন কিছু হবে না তো। রাগে মাথাটা ফেটে যাচ্ছে শিশিরের। এদিকে বর্ষা শিশিরের পাশে বসে ওর কাঁধে মাথা রেখে এক হাত দিয়ে ফোনে স্ক্রল করছে, আর রিক বারবার বর্ষার দিকে তাকাচ্ছে, কিন্তু বর্ষা ভুলেও একটা বারের জন্য রিকের দিকে তাকায়নি। এবার রিক একটা তাচ্ছিরে হাসি দিয়ে মনে মনে বলল, এই হচ্ছে ভালোবাসা, তাই না? যা দুদিনেই উবে গেল। একটু রাগের মাথায় কি না কি বলেছি তার জন্য। সবার কথা বলার মাঝে কলিং বেলের আওয়াজ হলো। কিন্তু এক দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। দরজার পাশে চারটি মুখ দেখে একটা প্রসারিত হাসি দিয়ে শেফা বেগমকে জড়িয়ে ধরল। কেমন আছো আন্টি? আমিও ভালো আছি। তা আপনার কি খবর? ভালো। ওই মিস বকবক, এখানে দাঁড়িয়ে থাকবো নাকি ভিতরে যেতে দিবে? ও হ্যাঁ, আসুন। এবার সবাই ভেতরে গিয়ে বসতো। একে একে সকলের সাথে কুশল বিনিময় করলো। শেফা বেগম বিন্দুকে জড়িয়ে ধরে বলল, কেমন আছে আমার আম্মুটা? এই তো আন্টি, তুমি কেমন আছো? আর আমি, আমার খবর কেই বানাই। আগে তো কত যেতি, এখন তো তাও যাস না। হ্যাঁ রে,
আন্টির কথা মনে পড়ে না, তাই না? না আন্টি, আসলে সময় হয়ে ওঠে না। আর তাছাড়া দিদাও অসুস্থ ছিল, তাই আর কি। তুমি প্লিজ মন খারাপ করো না। তোমাকে কি কখনো ভুলতে পারি? তা আমার মামুনি কি আঙ্কেলের সাথে কথা বলবে? এবার বিন্দু মুচকে এসে আতিউর রহমানের সামনে গিয়ে বলল, আঙ্কেল, তোমার মনে হয় আমি তোমার সাথে কথা বলবো না? কেমন আছো তুমি? একদম ফার্স্ট ক্লাস। চলে এলাম তোর হাতের চা খেতে। খুব ভালো করেছো। শিশিরের যেন এদের সাথে বিন্দুর এতটা রসিয়ে রসিয়ে কথা বলা একদমই পছন্দ হচ্ছে না। চোখে মুখে একটা বিরক্তিকর ভাব ফুটিয়ে রেখেছে। আতিউর রহমান এবার শিশিরের দিকে ইশারা করে আনোয়ার সাহেবকে জিজ্ঞেস, আচ্ছা ভাই, ওকে তো চিনতে পারলাম না। ও আমার ছেলে শিশির, কিছুদিন হলো লন্ডন থেকে ফিরেছে। ও আচ্ছা, তা ইয়াং ম্যান কেমন আছো? ভালো। এরই মাঝে আদি এসে সকলের সাথে কুশল বিনিময় করলো। বিন্দুদের বাসার সবাই আদিকে চিনে, আর আজ শিশিরের সাথে পরিচয় হলো। সবাইকে কথা বলতে দেখে বিন্দু রান্নাঘরে গেল চা বানাতে। সুযোগ বুঝে অভ্র পেছন পেছন গেল। ব্যাপারটা শিশিরের চোখ এড়ায়নি। শিশির একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করে হাত মুঠো করে ধরল। ডক্টর বাবু, বিশ্বাস করুন, এবার আমার অনেক ভয় করছে। কি হবে কিছু বুঝতে পারছি না। আন্টি আর আদি ভাইয়ার চোখ মুখ দেখেছেন, তারা অনেক নার্ভাস, বোঝাই যাচ্ছে। আমাকে এখন এসব বলে লাভ নেই। প্ল্যান আপনার ছিল ম্যাডাম। আব্বু আম্মু আদি তিনজনকে তুমি রাজি করিয়েছো, আর এখন তুমি ভয় পাচ্ছ। তাহলে ভাবো আমি কতটা নার্ভাস। এরই মাঝে ঋতু এসে হাজির। আমার আর সহ্য হচ্ছে না, কখন আসবে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা? আমি জাস্ট দেখতে চাই আমার ভাইয়ের চোখে মুখের কি অবস্থা হয়। এই যে ওভার এক্সাইটেড দোকান, এতটা এক্সাইটেড হবেন না। এমনিতেই টেনশনে আছি যাতে কোনো ব্লাডার না হয়ে যায়। উফ, চিল করেন তো আপনারা, শুধু শুধু ভয় পাচ্ছেন। দেখবেন আমাদের প্ল্যান সাকসেসফুল হবে। বকবক না করে আপনারা দুইজনই বাইরে যান। দেখুন, কোনো জায়গায় এদিক এদিক হলে সামাল দিন, যান। এরপর অভ্র আর ঋতু দুজনেই হলরুমে চলে যায়। আর কিছুক্ষণ পরেই বিন্দু ট্রেতে চা নিয়ে সকলের সামনে উপস্থিত হয়। আর ঠিক তখনই শিফা বেগম আনোয়ার সাহেবের উদ্দেশ্যে বলে ওঠে, ভাই সাহেব, আমরা আপনাদের কাছে একটা আর্জি নিয়ে এসেছি। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম কথাটা বলবো, কিন্তু বলা হয়ে ওঠেনি। এত দ্বিধা বোধ করছেন কেন ভাবি, বলুন। না আসলে ভাই, আমাদের একটা ইচ্ছে ছিল, এতদিন তেমন কিছু বললো, এখন মনে হচ্ছে এটা বলার সঠিক সময়। বড়দের কথা শুনে ঋতু আস্তে করে বিন্দুর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আরে বাস বোনো, আঙ্কেল আন্টি তো ফাটিয়ে দিচ্ছে, তুই খামোখাই ভয় পাচ্ছিলি। চুপ কর, এখন মিড পয়েন্টে আসিনি। ঠিক তখনই হঠাৎ পাশ থেকে রিক বলে উঠল, কিসের মেন পয়েন্ট বলতো? কি বলতে এসেছে ওনারা? রিকের কথা দুজনেই চমকে তাকায় রিকের দিকে। ওরা বুঝতেও পারেনি রিক কখন ওদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি তো জানি না কিছু ভাইয়া। আতিউর সাহেবের কথা শুনে এবার আনোয়ার সাহেব বলে উঠলেন, আহা, আপনার এত ফর্মালিটি কেন দেখাচ্ছেন? বলে ফেলুন কি বলতে চান। আমরা চাই আপনাদের বাড়ির মেয়েকে আমাদের বাড়ির বউ করতে। শিফা বেগমের একটা লাইনের কথাই সকলের মুখে বিস্ময় আনতে সক্ষম হলো, কিন্তু শিশিরের মাথায় আগুন ধরে দিতে এক মুহূর্ত সময়ও লাগলো না। হ্যাঁ, আপনাদের মেয়েকে আমাদের অনেক পছন্দ, সেটা তো জানিনি। তাই বলছিলাম যে আমাদের মধ্যে যদি এখন একটা আত্মীয়তা তৈরি হয়। শিফা বেগমের কথাটা শেষ হতেই বিন্দু হাফ ছেড়ে বাঁচল। শিফা বেগমকে অনেকটা নার্ভাস দেখাচ্ছিল। ওরা সবাই ভয়ে ছিল হয়তো কোনো গন্ডগোল হয়ে যাবে, কিন্তু না, সব ঠিকঠাকভাবে এগোচ্ছে। শিশির আর কিছুতেই নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না, সারা শরীর রাগি রিরি করছে। এবার আর চুপ না থেকে শিশির বলে উঠল, আন্টি, বিন্দু সবার থেকে অনেক ছোট। বর্ষা, ঋতু ওরাও আছে। তাছাড়া আমরা এখন বিন্দুর বিয়ে নিয়ে ভাবছি না। শিশিরের কথায় বিন্দু খানিকটা ভ্রু কুঁচকে তাকালো। শিশিরের রাগি লাল চোখ দেখে অনেকটা অবাক হলো। বিন্দু মনে মনে বলতে লাগলো, এ লোকের সমস্যাটা কি? কি চায় উনি? কি আবল তাবল বকছে? বাবা, তোমার হয়তো বুঝতে ভুল হচ্ছে, আমরা বিন্দুর বিয়ের কথা বলছি না। তাহলে কার কথা বলছেন ভাবি? আরে, আমরা তো বর্ষা আর আদির বিয়ের কথা বলছি। বর্ষাকে আমাদের আদির অনেক পছন্দ,
সেই লাস্টবার দেখে গেছে, তখন থেকে আমাদের বলে রেখেছিল। আর যেহেতু আমার ভাই ভাবি সবাই ইউএসএতে থাকে, তাই আপাতত আদির গার্ডিয়ান আমরাই। আর সেজন্য আমরাই আপনাদের কাছে আজকে প্রস্তাব নিয়ে এসেছি। শেফা বেগমের কথা শুনে শিশির যেন হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু দুজন মানুষের মুখের দিকে তাকানো যাচ্ছে না। এই কথাটা শোনার পর বর্ষার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। চোখ তুলে একবার রিকের দিকে তাকালো। রিক বিস্ফোরিত চোখে ওর দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে বর্ষা চোখ সরিয়ে নেয়। এদিকে বর্ষার সাথে আদের বিয়ের কথাটা বুকে কাটার মতো বিচ্ছে রিকের। ও নিজেও বুঝতে পারছে না এতটা কেন কষ্ট হচ্ছে। বর্ষা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি, এক দূরে উপরে চলে যায়। খাবার টেবিলে বসে আছে সবাই। ঋতুকে শিশির সাধারণ জ্ঞানে প্রশ্ন করতে করতে বিরক্ত করে ফেলেছে। ওদের দুজনে খুনসুটি দেখে সবাই হাসে। এদিকে এক মনে খাবার খাচ্ছে বর্ষা। ইদানিং বর্ষা ইগনোরেন্স একটু সহ্য হয় না রিকের। চোখে মুখে এসে উজ্জ্বল লাবণ্য মাখা হাসিটা নেই। চোখের নিচে কালি পড়ে গেছে। আগের মতো সেই সাজগোজটাও নেই। ঋতুর সাথে মেকআপ নিয়ে ঝগড়া, জামা কাপড় নিয়ে কাড়াকাড়ি, কোনোটাই করে না ইদানিং। হঠাৎ করেই মনে হয় মেয়েটা অনেক বড় হয়ে গেছে। প্রথম প্রথম বর্ষার এরকম ইগনোরেন্স পাত্তা না দিলেও এখন রিকের ভেতরটা ছারখার হয়ে যায়। বর্ষার উপরও অনেকটা রাগ হয় রিকের। রিক বর্ষার দিকে দৃষ্টি স্থির রেখে নিজের মনেই বলতে থাকে, কেন এড়িয়ে চলো সবসময়? রাগের মাথায় কি না কি বলেছি তাই বলে এই অ্যাটিটিউড দেখানো হচ্ছে? এই নাকি ভালোবাসা? এবার সবার কথার মাঝেই সবাইকে উদ্দেশ্য করে আনোয়ার সাহেব বর্ষাকে কিছু কথা বলার জন্য উদ্যত হলো। বুড়ি, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করব। আসলে এই সব কিছুর মাঝে তোমার রায় নেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ জীবনটা তোমার, তাই তোমার লাইফ নিয়ে ডিসিশন নেওয়ার অধিকারটা তোমার আছে। বাবা, এভাবে বলছো কেন? আমার বিষয়ে কোনো ডিসিশন নেওয়ার রাইট তোমাদের সব চাইতে বেশি। তবুও জিজ্ঞেস করা আমার দায়িত্ব। আসলে আমি সব খোঁজ খবর নিয়েছি। আদির ছেলেটা অনেক ভালো, ভালো পোস্টে ইউএসএতে চাকরি করে। পরিবারটা অনেক ভালো, আর সবচেয়ে বড় কথা এখানেই নিজেই ইনক্রিয়েট বিয়েটা করতে। তো বলো তোমার কি মত? আমি ওদের কি বলবো? আসলে এই বিয়েটা আমি বেশি দিন ফেলে রাখতে চাই না। আনোয়ার সাহেবের কথা শুনে তো এক একজনের ভাবভঙ্গিমা এক এক রকম ভাবে প্রকাশ পাচ্ছে। রেহানা বেগম ও জাইমা বেগম অনেক খুশি, মেয়েকে ভালো করে দিবে তাই। এদিকে রিক আগে ফুসছে, ওর চোখে মুখে একটা হিংস্র ভাব ফুটে উঠেছে। এদিকে ঋতু তো ভয় কাঁপছে, বিন্দু টেনশনে শেষ। বিন্দুর তো ওদের বাসা থেকে আদির চলে যাওয়ার সময় ওকে বলা কথাটা কানে বাজছে। আদি চলে যাওয়ার সময় বিন্দুর কানে কাছে এসে বলেছিল, বোন একটু সামলে প্লিজ, আমার অলরেডি গার্লফ্রেন্ড আছে, অনেক রাগী আর বদমেজাজি, কিন্তু মেয়েটা অনেক ভালো আর আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। একবার যদি ওই এসব কিছু জানতে পারে, না হলে আমাকে খুন করে ফেলবে। প্লিজ এসব যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই ভালো। বিন্দু ভেবেছিল বর্ষার বিয়ের প্রস্তাবের কথা শুনে রিক রিয়াক্ট করবে, কিন্তু সেসব কিছুই হলো না। উল্টো বিয়ের ব্যাপারটাতে জড়িয়ে পড়ছে ওরা। এত কিছু ভাবনা মাঝে বর্ষা যে কথাটা বললো সেটা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। আমার কোনো আপত্তি নেই বাবা, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। এই বলে বর্ষা খাবার টেবিল ছেড়ে হনহনে উপর চলে গেল। এদিকে ঋতু তো প্রায় এবার কেঁদেই ফেলবে। বিন্দু হঠাৎ করে রিকের দিকে তাকিয়ে চমকে গেল, চোখ দুটো লাল হয়ে গেছে। সাথে হাতে থাকা কাঁটা চামচটা এমনভাবে চেপে ধরে রেখেছে যে হাত দিয়ে রক্ত বের হচ্ছে। কারো চোখে না পড়লেও বিন্দু ঠিকই লক্ষ্য করলে সব। দুজনের অবস্থাই হয়েছে একই রকম, ভাঙবে তবু মচকাবে না। এদিকে শিশিরও কিছু আন্দাজ করতে পেরেছে। বর্ষা যে মন থেকে কথাটা বলেনি সেটা বুঝতে পেরেছে শিশির। আর এতদিন বোনের সব পরিবর্তনই লক্ষ্য করেছে শিশির। রিক নিজের রুমের ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে আছে। যে হাতটা ক্ষত হয়েছে সে হাতটা মুষ্টিবদ্ধ করে রেখেছে। ঠিক তখনই বিন্দু হাতে ফার্স্ট এইড বক্স নিয়ে ঘরে ঢুকলো। কি হয়েছে, মন খারাপ? বিন্দুর কথায় রিক পেছনে ফিরে তাকায়। এবার বিন্দু রিকের কাছে গিয়ে ওর হাতটা টেনে বিছানায় নিয়ে এসে বসায়। জান, কি হচ্ছে? ছাড়, ভালো লাগছে না আমার। বিন্দু ফার্স্ট এইড বক্স থেকে স্যাভলন আর তুলো বের করতে করতে বলে, হাত এতটা কিভাবে কাটলো? তেমন কিছু না, লেগে গেছে কোথাও হয়তো।
কোথাও লেগে গেছে নাকি ইচ্ছে করে এরকমটা করেছো? রিক এবার শান্ত চোখে বিন্দুর দিকে তাকালো। ক্ষতগুলোতে ঠিক সময় ঔষধ বা মলম না লাগালে এগুলোর গভীরতা আরো বৃদ্ধি পায়। এতে করে ব্যথা কমার বদলে 1000 গুণ বেড়ে যায়। প্রত্যেকটা মানুষই ভালো থাকতে চায়, স্বাচ্ছন্দ্যে জীবন পার করতে চায়। আর জীবনে ভালো থাকার জন্য পাশে একজন ভালোবাসার মানুষের অনেক দরকার হয়। জানো তো, অনেকের কপালে এই সৌভাগ্যটুকু জোটে না। সেই হিসেবে তো তুমি ভাগ্যবান। রিক মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে। রিকের হাতে ব্যান্ডেজ করা শেষে উঠে দাঁড়ায় আর চলে যাওয়ার সময় পেছনে ঘুরে আবারও বলে ওঠে, শুধু এইটুকুই বলবো ভাইয়া, সময় থাকতে মূল্য দিতে শেখো, পরে আফসোস করলেও লাভ হবে না কিন্তু। এদিকে ঋতু, বিন্দু, অভ্র বর্ষাকে বুঝিয়ে যাচ্ছে যে এত বড় ডিসিশনটা নেওয়ার আগে একটাবার যাতে ভেবে দেখে। কিন্তু বর্ষা যে ধরেই আছে, বর্ষা কিছুতেই রিকের কাছাকাছি থাকতে চায় না। আর তাছাড়া এই বিয়েটা হলে ওর পরিবার খুশি হবে, তাই এক প্রকার জেদ করেই বিয়েতে মত দিয়েছে। এদিকে আদিত্য টেনশনে পুরো অবস্থা খারাপ, কি করবে কিছুই বুঝতে পারছে না। আর সকালে বিন্দুর বাবা ফোন করে বিয়েতে সম্মতি দিয়েছে। বিন্দু আর ঋতু আজকে ক্লাস না করেই অভ্রদের বাড়ি গিয়েছে এই বিষয়ে কথা বলার জন্য। আমি কতবার মানা করেছি, একটা পারো আমার কথা শুনিসনি, দেখলি তো কি হলো। ও মা, তুমি এত ভয় পাচ্ছ কেন? এমনভাবে বলছো যে কালকেই বিয়ে, আমাদের হাতে কিছু করার নেই। এবার হাতি এসে অভ্রের সামনে বসে কাঁদো কাঁদো ফেস করে বলল, ভাই, রিয়া যদি জানতে পারে না, কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে আমাকে। 1 নাম্বারের ডাইনি, সাতচন্নি মেয়ে একটা। নিজের গার্লফ্রেন্ডকে সব বলেছিস? ও আমার গার্লফ্রেন্ড না, আমার বউ। আদির কথায় সবাই একসাথে বলে ওঠে, কি বিয়েটা কি সেরে ফেলবো ভাইয়া? আরে না, আসলে ও আমাকে কথায় কথায় মারে, বকে, গালি দেয়। এইসব তো বউরাই করে, তাই না? গার্লফ্রেন্ড কি কখনো করে? তাই আমি ওকে। অভ্র এবার আদির মাথায় একটা চাটি মেরে বলে, শালা ভয় পাইয়ে দিয়েছিলি তো। ভাব, তোর যদি সত্যি সত্যি বিয়ে হয়ে যেত, বাড়িতে বউ রেখে আবার বিয়ে করতে যেতি, তাহলে তোর বউয়ের রিয়াকশনটা কি হতো? এরকম ভয়ঙ্কর রিয়াকশনটাই এখন হবে, কারণ রিয়া আমার গার্লফ্রেন্ডের চেয়েও বেশি। আচ্ছা, তোমরা এত ভয় পেও না তো। আর আঙ্কেল আন্টি, তোমাদের একটা কাজ করতে হবে। হ্যাঁ বল মা। বড় আব্বুকে ফোন করে বলতে হবে এঙ্গেজমেন্টের কথা। কিন্তু ওনারা তো বিয়ের কথা বলছে। হ্যাঁ জানি, কিন্তু কিছুতেই বিয়ের জন্য তোমরা রাজি হবে না। তোমরা বড় আব্বুকে বলবে যে আদি ভাইয়ার আব্বু আম্মা এইখানে নেই, আর তাদের ভিসার প্রবলেমের জন্য এত তাড়াতাড়ি তারা আসতেও পারবে না, তাই এখন শুধু এঙ্গেজমেন্ট হবে। ওয়াও, গুড জব বিন্দু রানী। এত বুদ্ধি নিয়ে ঘুমাও কিভাবে বলো তো? আমি তো রীতিমতো অবাক হয়ে যাচ্ছি বনু, তোকে এইভাবে দেখে। তোরা থামবি? আমাকে নিয়ে না ডিসকাস করে এখন ওইটা ভাবো যে রিক ভাইয়ার ফিলিংসগুলো আপির সামনে কিভাবে আনবো। দেখো, ওই ফিলিংস কিন্তু নিজেকে বসার সামনে এক্সপোজ করতে হবে। আমরা শুধু এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করব যাতে রিক বাধ্য হয় ওর মনের কথাগুলো বলতে। একদম ঠিক বলেছেন ডক্টর বাবু। আচ্ছা আদি ভাইয়া, আমি ভাবছিলাম আপুকে আমাদের প্ল্যানের কথা বলি। খেপেছো তুমি বোন? ও আমাকে গিলে খেয়ে ফেলবে। আচ্ছা আদি ভাইয়া, তুমি আপুকে এত কেন ভয় পাও? প্রথমত, ওর বাবা একজন রাগী ভয়ঙ্কর পুলিশ অফিসার, আর ও তার চারকাঠির উপরে রেগে গেলে সব তছনছ করে ফেলে। তাহলে রিলেশনটা কিভাবে হলো? সেটা তো আমিও জানি না, বাট আই রিয়ালি লাভ হার। আদি এই কথাগুলো বলে নিজে নিজেই ব্লাশ করতে শুরু করলো। তখনই শেফা বেগম আদির কান টেনে বলল, নির্লজ্জ ছেলে, আমাদের সামনে এসব বলতে লজ্জা করছে না? আহ মামুনি, লাগছে। আর লজ্জা কেন পাবো? তোমরা তো আমার বেস্ট ফ্রেন্ড। এবার সবাইদের কাণ্ডে হেসে ফেলল। চাঁদটা আজ কালো আকাশের বুকে একটু বেশি জ্বলজ্বল করছে। মেঘের আওয়াজ যেন পারছে না চাঁদটাকে লুকাতে। এদিকে বর্ষা আজ অনেক কান্নাকাটি করছে। যখন জানতে পারে তার এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড হয়ে গেছে, বাড়ির সবাই ভেবেছে বিয়ের পর মেয়েটা চলে যাবে, সেই জন্য হয়তো মন খারাপ করছে। কিন্তু বর্ষার ভেতরটা যে শেষ হয়ে যাচ্ছে সেটা বোঝাতে পারছে না কাউকেই। কেননা যতই জেদ করুক,
যতই রাগের মাথায় বলুক বিয়েতে রাজি, কিন্তু মন থেকে কিছুতেই মানতে পারছে না। তো বর্ষা কাঁদতে কাঁদতেই নিজের ঘরের সোফায় ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর সময় আজ দরজাটাও বন্ধ করেনি। বর্ষার চোখটা লেগে আসতে হঠাৎ ওর ঘরে কেউ প্রবেশ করলো। এদিকে সোফায় শুয়ে থাকা মেয়েটির দিকে তাকাতেই রিক থমকে যায়। বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে বর্ষা, পরনে একটা লেডিস টি শার্ট আর প্লাজো। রিক হাঁটু গেড়ে বসে এক মনে তাকিয়ে আছে বর্ষার দিকে, আর বর্ষার করা সব পাগলামিগুলো মনে করে হাসছে। রিক আলতো করে মুখের উপর থেকে চুলটা সরিয়ে দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, অনেকদিন আগেই তো বুঝে গিয়েছিলাম তুই আমাকে ভালোবাসিস। তোর করা সব পাগলামিগুলো আমার মনে আছে। আমাকে এটা ওটা গিফট করা, আননোন নাম্বার থেকে মেসেজ করা, কল দিয়ে চুপচাপ আমার ভয়েস শোনা, আমার পছন্দের খাবারগুলো রান্না করা শেখা, ছোট বড় আমার সব কাজ করে দেওয়া, রাত জেগে আমার পথ চেয়ে বসে থাকা, আমার একটু পাত্তা পাওয়ার জন্য ছটফট করা, সবটা যে অনেক আগেই লক্ষ্য করেছি, কিন্তু কখনো প্রশ্রয় দেইনি। ভেবেছিলাম এগুলো তোর পাগলামি, বড় হওয়ার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, এগুলো আরো দিন দিন বেড়েই গেছে। আমাদের মধ্যে কোনো সম্পর্ক হলে হয়তো পুরনো সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে, বিশেষ করে শিশির আর আমার। তাছাড়া বাবা মাহীন এতিম ছেলেটা অনেক কিছু পেয়েছে এই বাড়ি থেকে, অনেক ভালোবাসা, অনেক স্নেহ পেয়েছে। কি করে সবাইকে কষ্ট দেই বলতো? রিক কথাগুলো বলতে বলতে চোখ বেয়ে এক ফোঁটা পানি পড়ে যায়। রিক হাতের উল্টো পাশ দিয়ে চোখটা মুছে আলতো করে বর্ষার কপালে চুমু দেয়। এদিকে বর্ষা ঘুমে থাকার পরও ওর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে ওকে কেউ গভীরভাবে দেখছে। সঙ্গে সঙ্গে বর্ষা চোখটা খুলে উঠে বসে। এদিকে রিক ভাবতেও পারেনি বর্ষা যেভাবে উঠে বসবে। বর্ষা অন্ধকারে অবয়বটাকে চিনতে না পেরে জোরে চিৎকার দিয়ে উঠবে। ঠিক তখনই রিক বর্ষার মুখটা চেপে ধরে। এদিকে বর্ষা অনেক ছোটাছুটি করছে রিকের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য। কি হচ্ছে, লাফালাফি করছিস কেন? রিকের গলার আওয়াজ শুনেই বর্ষা স্থির দাঁড়িয়ে পড়ে। আপনি আপনি এখানে কি করছেন? আমার ফুপ্পির বাসা, আমি যেখানে খুশি সেখানে যাব, তোকে বলতে হবে? যেখানে খুশি সেখানে যান, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনি আমার রুমে কি করছেন? কি হলো, হ্যাবলার মতো দাঁড়িয়ে আছেন কেন বলুন? তুই কি বললি আমাকে? হ্যাবলা? তোর সাহস তো কম না। এখানে সাহসের কিছু নেই, শুধু কথা বলতে জানতে হয়, আর সেটা আমি জানি। আর কি যেন বলেছিলেন, আপনার ফুপির বাসা? ঠিক আছে, থাকুন, আপনি আপনার ফুপির বাসায় থাকুন, আমি চললাম। এই বলেই বর্ষা চলে যেতে নিবে। ঠিক তখনই রিক বর্ষাকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে। অনেক সাহস বেড়ে গেছে তাই না? মুখে অনেক কথা ফুটে যায়। আমার সাথে তর্ক করছিস তুই? এসিপি রিক মির্জার সাথে এত জোরে ভারী গলায় কেউ কথা বলে না। তুই জানিস আমি কি করতে পারি তোর সাথে? কি করছেন, মেরে ফেলবেন? সমস্যা নেই, এমনিতেই মরে গেছি, শুধু শরীরটাই বেঁচে আছে। তাছাড়া মরে গেলে অন্তত এই অসহ্যকর ভালোবাসা নামক রোগটা থেকে মুক্তি তো পেতে পারবো। জানেন তো, ভেতরটা শেষ হয়ে যায় যখন আপনার অবহেলার কথাগুলো মনে পড়ে, যখন ভাবি আপনার মনে আমার প্রতি ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই, তখন দমটা বের হয়ে আসে আমার, মনে হয় মরেই যাব। কেন এমনটা হলো বলুন তো আমার সাথে? যাকে এতগুলো বছর ধরে পাগলের মতো ভালোবাসলাম, সে কিনা আমাকে এইভাবে প্রত্যাখ্যান করলো, অপমান করলো। কেন আমার সাথে এমনটা হলো বলুন তো? কি দোষ করেছি আমি? বর্ষা কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে ওঠে। এদিকে রিকের ভেতরটা তুমড়ে মুছড়ে শেষ হয়ে যাচ্ছে। কতটা যন্ত্রণা হচ্ছে বলে বোঝাতে পারবে না। রিকা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি, সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল নিজের রুমে। ঘড়ি কাটা জানান দিচ্ছে এখন দুপুর 12টা। সূর্যি মামা মাথার উপরে বসে জ্বলন্ত অগ্নিকুণ্ড দ্বারা তার রাগ বর্ষণ করছিল, কিন্তু বরাবরের মতো তার এই কাজে বাধা সৃষ্টি করলো কালো মেঘ। মুহূর্তের মধ্যে বর্ষণের ধারা আছড়ে পড়ল ধরনের বুকে। ছোট বড় পাহাড়গুলোকে ভিজিয়ে দিচ্ছে এক নিমেষেই, সাথে মাটির এক মিষ্টি সুবাসও কানে আসছে। একে তো পাহাড়ি রাস্তা, তার উপর ঝড় বৃষ্টির বিকট তাণ্ডবের জন্য বিন্দুকে মাঝ রাস্তায় নেমে যেতে হলো। 4 দিন পর বর্ষা আর আদির এঙ্গেজমেন্ট। বিন্দুর কাঁধে অনেক দায়িত্ব পড়েছে, রীতিমতো কাজের চাপে হিমশিম খাচ্ছে বিন্দু। আর এই কারণে একবারের জন্য খেয়াল করেন দিদার মেডিসিনগুলো প্রায় শেষ হয়ে গেছে। এরই মধ্যে বাড়ির অন্যরা বিভিন্ন কাজে ব্যস্ত বলে এই অসময়ে বিন্দু বাইরে এসেছে দিদার মেডিসিন নিতে। এত ঝড় বৃষ্টির কারণে বিন্দু নেমে একটি ছাউনিতে নিচে দাঁড়ালো, কিন্তু তেমন একটা লাভ হয়নি। অর্ধেকের বেশি ভিজে গেছে। জনমানবহীন রাস্তা এটা, চারপাশ অন্ধকার হওয়ায় একটু ভয় পাচ্ছে। 5 মিনিট পেরোতেই হঠাৎ করে দুজন ছেলে এসে বিন্দুর পাশে দাঁড়ায়।
বিন্দু বুঝতে পারছিল যে এরা খারাপ, কারণ এদের পোশাক আশাক ভদ্র মনে হচ্ছিল না। বিন্দু ব্যাগটাকে বুকের সাথে জড়িয়ে ধরে আরো কুঁকড়ে যায়। মনের মধ্যে এক অজানা ভয় এসে বাসা বাঁধে। কি সুন্দরী, কেমন আছো তুমি? তা এ বৃষ্টির মধ্যে কি করছো? আচ্ছা মামনি, তোমার সাথে কেউ আসেনি? একাই বের হয়েছো নাকি? মামা, আজকে তো আমাদের গোল্ডেন ডে। আরে মামা, পাখি দেখি কথা বলতে পারে? তাই তো দেখছি। এবার মিন্টু এক বিচ্ছিরি হাসি দিয়ে বিন্দুর বাম বাহু চেপে ধরে বলল, চলো সুন্দরী, আজ আমরা দুই বন্ধু তোমার সাথে একটু খেলবো। এ সকল বাজে কথা শুনে বিন্দুর অন্তরাত্মা কেঁপে উঠল। ভয়ে হাত পা জমে গেছে। শুধু একটা কথাই মনে হচ্ছে, অতীতে সেই ভয়ঙ্কর রাতটা কি আবারও আসবে? এরাও কি বাজেভাবে ছুঁয়ে দিবে? নোংরা শব্দটা কি আবারও জুড়বে ওর নামের সাথে? এই এত কিছুর মাঝেও বিন্দু আল্লাহর কাছে বারবার একটা জিনিসে চাইছে, যে তার কাঙ্ক্ষিত মানুষটি যাতে এখানে চলে আসে। কেন জানি বিন্দু বিপদে পড়লে তার মুখটাই আগেই ভেসে ওঠে। বিন্দুর ভাবনার মাঝে রকি ছেলেটা বিন্দুর শরীর থেকে এক টানে ওড়নাটা খুলে ফেলে, আর তখনই বিন্দু ছুটে পালাতে চায়। কিন্তু মিন্টু দুই হাতে চাপটে ধরল বিন্দুকে। বিন্দু হাজারো আকুতি মিনতি করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ভাই প্লিজ আমায় ছেড়ে দিন, আপনাদেরও মা বোন তো আছে, দোহাই লাগে প্লিজ ছেড়ে দিন। মিন্টু আর রকি ওদের হুঁশ নেই। বিচ্ছিরি এক গালি দিয়ে বিন্দুর চুলের মুঠি ধরে সামনে ঘুরিয়ে চড় মারতে যাবে, ঠিক তখনই কেউ একজন এসে রকির হাতটা ধরে ফেলে। বিন্দু মাথা ঘুরিয়ে লোকটিকে দেখে হয়তো নিজের প্রাণটাই ফিরে পায়। চোখ ভরা অশ্রু নিয়ে করুণ দৃষ্টিতে তাকায় শিশিরের রাগী মুখে। মানুষটা বৃষ্টিতে ভিজে গেছে, পরনে ফর্মাল শার্ট প্যান্ট, সাদা মুখ রক্তিম লাল আভায় আচ্ছাদিত, চেহারায় ফুটে উঠেছে হিংস্রতা। এই মুহূর্তে শিশিরকে এক হিংস্র বাঘের চেয়েও কম মনে হচ্ছে না। এবার বিন্দুর টনক নড়ে রকির কথা কানে আসতেই। ওই কে রে তুই? মাঝে এসে দাঁড়ালি কেন? সর এখান থেকে, আমাদেরকে আমাদের কাজ করতে দে। এই বলেই যখন ছেলেটি আবারও বিন্দুর দিকে এগিয়ে যায়, ঠিক তখনই শিশির ছেলেটির পেট বরাবর লাথি মারে। রকি দূরে গিয়ে ছিটকে পড়ে। রকির এই অবস্থা দেখে মিন্টু এগিয়ে গেলে মিন্টুকেও বেধড়ক মারতে থাকে শিশির। তখনই সোহান আর আরও দুজন গার্ড চলে আসে। শিশির চোখ দিয়ে সোহানকে ছোট্ট একটা ইশারা করে। তখনই সোহান ওকে স্যার বলে মিন্টু আর রকিকে নিয়ে যায়। শিশির চাইলেই এ দুটোকে এক্ষুনি খুন করে ফেলতে পারে, কিন্তু বিন্দুর সামনে ওর আসল রূপটাকে আনতে চায় না বলে তাদের দাঁত চেপে সহ্য করে। এদিকে বিন্দু ভয় গুটিসুটি মেরে দুহাত মুখে আড়াআড়িভাবে রেখে দাঁড়িয়ে আছে এক কোণে। এবার শিশির আগে ফুসতে ফুসতে বিন্দুর কাছে গিয়ে দুই বাহু শক্ত করে চেপে ধরে চিৎকার করে বলতে থাকে, কি ভাবিস কি নিজেকে? তুই একাই সব পারিস? আর কিসের এত জেদ তোর? হ্যাঁ বল, কিসের এত জেদ? আমি দুটো গাড়ি বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখি সব সময়, যাতে তোদের যাওয়া আসার কোনো প্রবলেম না হয়, কিন্তু তুই তা ব্যবহার করবি না। সব জায়গায় যাওয়া আসা করবি পায়ে হেঁটে, নয়তো অটো রিক্সা করে। দেখলি তো আজ সব কি হচ্ছিল? ওরা যদি... বিন্দুর হাত দুটো মনে হচ্ছে খুলে পড়ে আসবে, এত জোরে চেপে ধরেছে শিশির। কিন্তু তার চাইতেও বেশি ভয় পাচ্ছে শিশিরের এই রাগ দেখে। শিশির বিন্দুর চুপ থাকা দেখে ওকে আরো কাছে টেনে এনে কপালের সাথে নিজের কপাল থেকে একটু আস্তে করে বলল, আজ আমি যদি ঠিক সময় মতো না আসতাম তাহলে কি হতো বলতো জান? কেন এমন করিস তুই? সব সময় নিজের মর্জি কেন করিস? তুই তো আগে এমন ছিলি না। আগে চঞ্চল দুষ্ট ডানপিটে হলেও কথা তো শুনতি। সময় চির বহমান, সময়ের সাথে সাথে মানুষের স্বভাব, আচরণ আর তার অনুভূতিগুলোও বদলে যায়। এই দুই লাইনের কথাটা বিন্দুর চোখে চোখ রেখে বলল শিশির। শিশির মাথা তুলে করুণ দৃষ্টি রেখে তাকালো। মনে মনে ভাবতে লাগলো, আমার জন্য তোর মনের সব অনুভূতি কি বদলে গেছে? ভালোবাসাটাও কি শেষ হয়ে গেছে? যদি তোর মনে আমার জন্য সব ভালোবাসা, সব অনুভূতি সমাপ্তি হয়ে যায়, তাহলে যে আমি সেদিনই দম বন্ধ করে মরে যাবো মেঘবতী। শিশির ইচ্ছে করছে এই কথাগুলো বিন্দুকে বলতে, কিন্তু কোনো একটা অদৃশ্য বাধা ওকে আটকাচ্ছে। এবার শিশির বিন্দুকে ছেড়ে দিল। মাটিতে পড়ে থাকা ওড়নাটা তুলে বিন্দুর গায়ে ছড়িয়ে দিল। বিন্দু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শিশির একটা দীর্ঘশ্বাস ফেলে বিন্দুকে উদ্দেশ্য করে বলল, 5 বছর দূরে থেকেছি বলে এই না যে আমি আমার জিনিসের খেয়াল রাখতে পারি না। আর এরপর থেকে আমি আর কোনো কথা মুখে বলবো না। আর তুই খুব ভালো করেই জানিস যে আমি যেটা বলি সেটাই করি। শিশির এবার পেছন ফিরে গাড়ির দিকে চলে গেল। বিন্দু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। লোকটা কি বলে গেল তা বোধগম্য হয়নি।
নিজের জিনিস মানে নিজের জিনিসটা আবার কি? বিন্দুর এই সকল ভাবনার যে ছেদ পড়ল শিশিরের গাড়ি হর্নের আওয়াজ। বিন্দু তড়িঘড়ি করে সেদিকে এগিয়ে গেল, ভয় নিয়ে গাড়িতে গিয়ে বসলো। গাড়ি চলছে আপন গতিতে, শিশিরে কোনো হেলদোল। তাকে দেখে মনে হচ্ছে সে যেন সকল মন মস্তিষ্ক ড্রাইভিংয়ে দিয়েছে, কিন্তু বিন্দু শিশিরের দিকে বারবার আড়চোখে তাকাচ্ছে। বাড়ি ফিরে বিন্দু এই যে দরজা বন্ধ করে ঘরে ঢুকেছে আর দেরি হয়নি। এদিকে শিশিরের মুখে সবাই এই কথা শুনে টেনশনে পড়ে গেছে, কিন্তু জাইমা বেগম বিন্দুকে দোষারোপ করছে। শিশির ছোট মায়ের এই অবস্থা দেখে বলল, ছোট মা, তুমি সবটা শুনেও কেন শুধু শুধু জানকে দোষারোপ করছো? এক হিসেবে তো দোষ তোমাদের সবার, কারণ সমস্ত কাজের দায়ভার ওর কাঁধে দিয়ে রেখেছো। আচ্ছা, এই যে দিদার ওষুধপত্র আনা, দিদার দেখাশোনা করা, রান্না বান্না, বাড়ির কাজ, এমনকি সবার ফরমায়েশ খাটা, সব একাই করে, তাই না? মানছি সবটা জান একা হাতেই সামলায়, তাও খুব সুন্দর করে। কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো ওর ওপর কতটা প্রেশার যাচ্ছে? এখন তো আমি আছি, আমাকে বলতে পারো। রিক আছে, ঋতু আছে, আমাদেরও তো বললেই হয়। কিন্তু না, তোমরা সব কিছু ওর থেকে এক্সপেক্ট করো। কাল যদি দিদার ওষুধ আনতে না যেত তাহলে এসব কিছু হতো না। আর ছোট মা, তুমি তো ওর মা, তুমি নিজের মেয়েকে কিভাবে এসব বলতে পারো? আমি একদমই তোমার থেকে এগুলো আশা করি না। ব্যাস, শিশির কথা বলি হনহনে নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালে সবাই একসাথে নাস্তা করছিল। ঠিক তখনই রিক থানা থেকে ছুটে আসে। কি হয়েছে রিক, তোমাকে এমন দেখাচ্ছে কেন? বাবা, তুই আগে বস, একটু পানি খা। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? রিকে চোখ মুখ যেন কেমন দেখাচ্ছে, কিন্তু তবুও ধীর গলায় বলে উঠল, জানের সাথে কাল যে ছেলে দুটো বাজে বিহেভ করছিল, ওই ছেলে দুটোকে কে যেন বিশ্রীভাবে খুন করে ফেলেছে। খুন? এই কথাটা শুনেই সবাই থমকে গেল, কিন্তু সবচেয়ে বেশি অবাক হয়েছে বিন্দু। বিন্দু রিকের মুখে এই কথা শুনে রান্নাঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে আসে। কি বলছো এসব? একদম ঠিক বলছি আঙ্কেল, সবচেয়ে বড় কথা আমার মাথা কাজ করছে না, এটা কিভাবে সম্ভব? কি সম্ভব এর কথা বলছো? আঙ্কেল, খুনগুলো স্বাভাবিক নয়, মানে শুধু গুলি করা বা চাকু মেরে খুন করা, অন্য কোনো সহজ উপায় নাই। খুনগুলো খুব ভয়ঙ্করভাবে করা হয়েছে। দুটো লাশেরই চোখ উপড়ে ফেলা হয়েছে, হাত দুটো অ্যাসিড দিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে, জিহ্বা কেটে নেওয়া হয়েছে, গোপন স্থানে পরপর 12টা গুলি করা হয়েছে। রিকের মুখে খুনের এরকম বিবরণ শুনে আটকে উঠল সবাই। বিন্দুর চোখে পানি ছলছল করছে, সাথে সবার মুখে আতঙ্কের ছাপ। ঋতু তো রেহানা বেগমকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এমনটা কে করতে পারে রিক? আঙ্কেল, এই কাজটা শুধু একজনই করতে পারে। কে ভাইয়া? কি হলো, চুপ করে আছো কেন? বলো না কে? এসকে। এসকে নামটা শুনে আনোয়ার সাহেব অনেক অবাক হয়, কারণ সেও এই নামটার সাথে পরিচিত। কি বলছো? তাহলে তো ওকে ধরা অসম্ভব। আচ্ছা, কে এসকে? মাফিয়া ওয়ার্ল্ডের কিং মা, হাজার হাজার নরপিচাসকে শাস্তি দেয়া যার বাঁ হাতের কাজ। আন্ডারওয়ার্ল্ডের শুনেছি পুরো একটা গান আছে ওর, আর ও হচ্ছে সেখানকার কিং। তবে এটা শুনেছি যে কাজ ইল্লিগাল করলেও উদ্দেশ্য ভালো কাজ করে। পৃথিবীতে কিছু মানুষরূপী কীট থাকে, তাদের এই পৃথিবী থেকে সরিয়ে দেয়। এক মনে খেতে খেতে বলল শিশির। চেহারা তেমন কোনো ভাবভঙ্গি নেই, শুধু ঠোঁটের কোণে লেপ্টে আছে বাঁকা হাসি। সবাই শিশিরের কথা মনোযোগ দিয়ে শুনছে। এত সাংঘাতিক ব্যাপার। আচ্ছা রিক, তোমরা এত শিওর হচ্ছ কিভাবে? তোমাদের উপর মহল ইবা কি বলছে? আঙ্কেল, এরকম ভয়ঙ্কর খুন শুধু একজনই করতে পারে, তবে লোকটার এলেম আছে বলা যায়। প্রত্যেকটা খুন নির্মম হলেও উদ্দেশ্য কিন্তু সঠিক। দেশে বিদেশে হাজারো ধর্ষকদের মৃত্যুদণ্ড দিয়েছে, অনেক ইলিগাল ব্যবসা বন্ধ করেছে, নারী পাচারকারী অনেকগুলো গ্যাংদের ধরেছে, আর যাদের যাদের মেরেছে তার প্রত্যেকেই দাগি আসামি বা খারাপ লোক। তাহলে তোর কোনো দোষ নেই? কি বলছো আন্টি? অপরাধ তো অপরাধী হয়, সেটা ভালো কাজের উদ্দেশ্য হোক বা খারাপ কাজের। তবে আমার চোখেও পুরোপুরি আসামি সে নয়। শিশির একটা বাঁকা হাসি দিল, কিন্তু এবার হাসিটা বিন্দুর চোখ এড়ায়নি। বিন্দুর বারবার মনে হচ্ছে সব কিছুর পেছনেই শিশির আছে, কারণ সোহানের দুজন লোক এসে কাল ওই ছেলে দুটোকে নিয়ে গেছে। শিশিরও তো ছিল ওখানে। আবার অতঃপর মনে হচ্ছে শিশির কিছুতেই এতটা হিংস্র হতে পারে না। বিন্দুর ভাবনার মাঝে আবারও বলে উঠল, আমার একটা ব্যাপারে অনেক টেনশন হচ্ছে আঙ্কেল। কি বলতো? এসকে কোনো কারণে বিন্দুকে তো চিনে,
বা আমাদের ফ্যামিলি সম্পর্কে জানে। বিন্দু এবার ভয় কাঁপ। রেহানা বেগম অভয় দিয়ে দিয়েছে। শেষে এদের অবস্থা দেখে মুখ দিয়ে একটা চ শব্দ করে বলে, কি শুরু করেছো তোমরা বলো তো? এসকে কি আমাদের কিছু করবে নাকি? ও অন্যায়ের প্রতিবাদ করেছে, অপরাধীদের শাস্তি দিয়েছে, এখন সেটা যেভাবেই হোক। আর এই, তুই তোর কেসের কথা পুলিশ স্টেশনে সারবি, বাড়িতে নিয়ে আসবি না। আজকে দিনটা পেরোলেই কাল বর্ষা আদের এঙ্গেজমেন্ট। বাড়ির বড়রা যার যার কাজে ব্যস্ত। বিন্দু রুমে ঋতু, বিন্দু আর অভ্র পাজারি করেই যাচ্ছে। কিছুতেই বুঝতে পারছে না এই এঙ্গেজমেন্ট কীভাবে আটকাবে। এরই মাঝে ওদের তিনজনের কানে চিৎকার চেঁচামেচির আওয়াজ এলো। ওদের তিনজনের কাছে স্পষ্ট যে এটা শিশিরের গলা। তিনজনই অন্য কিছু না ভেবে দৌড়ে নিচে চলে যায়। শিশির আগে ফুসছে আর এক হাতে আদের কলার চেপে ধরে রেখেছে। পাশে আদের গার্লফ্রেন্ড রিয়া দাঁড়ানো। শিশিরের চিৎকারে বর্ষা আর রিকো নেমে এসেছে। এদিকে ঋতু, বিন্দু আর অভ্র আদি আর রিয়াকে দেখে 440 ভোল্টের একটা ঝটকা খেয়েছে। এরা দুজন এখানে কি করছে? বনো, আমি 100% শিওর শিশির ভাইয়া জেনে গেছে সবকিছু। যদি একবার জানতে পারে না এসব কিছুর পেছনে আমরা আছি, হাড়গোড় ভেঙে ফেলবে। ও মা গো! মিস বকবক, চুপ থাকো না, আগে বুঝে নিই ব্যাপারটা কি হলো। ওরা তিনজনই এবার আদির দিকে তাকালো। আদি করুণ দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। চোখে মুখে কিছু জায়গায় লাল হয়ে আছে। এটা যে স্পষ্ট শিশির মেরেছে। কি হচ্ছে কি শিশির? ও আমাদের বাড়ির জামাই হবে আর তুমি ওর সাথে এমন ব্যবহার কেন করছো? কিসের জামাই হবে বাবা? ও 1 নম্বরের ফ্রড। মানে? আমি মরে গেলেও ওকে আমার বোনের সাথে বিয়ে দেব না। শিশি, এসব কি হচ্ছে বাবা? আর আমি সেই কখন থেকে এসে তোমাকে ফোন করে যাচ্ছি, কোথায় ছিলে তুমি? আমি অফিসে গিয়েছিলাম পিপি। সেখান থেকে ফেরার পথে আমার চোখ যায় পার্কে বসে থাকা এই দুজনের উপর। আমি দূর থেকে দেখে চিনতে পারিনি। সামনে গিয়ে দেখি আদি এই মেয়েটার সাথে একদম লেগে বসে আছে। যে কেউ দেখলে বলবে এরা প্রেম করছিল। হোয়াট? আদি, শিশির এসব কি বলছে? আমার মেয়ের সাথে কাল তোমার এঙ্গেজমেন্ট আর তুমি? 1 মিনিট, কার সাথে কার এঙ্গেজমেন্ট? কেন আপু, আপনি জানেন না আপনার সো কল্ড বয়ফ্রেন্ডের সাথে আমার বোনের এঙ্গেজমেন্ট হওয়ার কথা? হোয়াট? এবার আদি ছেড়ে মা কেঁদে বাঁচি অবস্থা। শিশিরকে দেখে যতটা না ভয় লাগছিল তার চেয়ে 10 গুণ বেশি রিয়ার মুখ দেখে ভয় লাগছে। এবার রিয়া গগন বিদারী চিৎকার দিয়ে বলল, আদি, কি বলছো ওনারা? তুমি আমাকে চিট করেছো? না বেবি, আসলে বেবি? হ্যাঁ, এখনো সবার সামনে বেবি বলা হচ্ছে? এই বলে আরো দুটো চর মারে শিশির। সাথে রিয়া গিয়েও মারতে লাগলো। কেন শুধু শুধু মারছেন আমাকে স্যার? আর বেবি তুমিও? একদম আমাকে তুই বেবি বলবি না, আজ তোকে খুন করে ফেলবো। এদিকে কি হচ্ছে শিশির আর রিকের মাথায় কিছুই ঢুকছে না। শিশির, আগে ওকে ছাড়, আগে বলতে দে কি করেছে, তারপর দেখি কি করা যায়। কিছুতেই আমি ছাড়বো না আজ। আমি ওর হাত পা ভেঙে ফেলবো। গার্লফ্রেন্ড রেখে আবার আমার বোনকে বিয়ে করতে চায়, তাই না? এবার অভ্র শিশিরের কাছে গিয়ে বলল, শিশির, আমার কথাটা একবার শুনুন প্লিজ। না, শুনবো না তো, কোনো কথা শুনবো না। আপনারা সবাই ফ্রড। আপনারা আমার বোনের জীবনটাকে নষ্ট করতে চাইছিলেন। কিসের জন্য বলুন তো? কিসের লোভে? টাকা? হ্যাঁ? এবার আর বিন্দু চুপ থাকতে পারলো না। শিশিরের মুখোমুখি গিয়ে দাঁড়ালো। অনেক হয়েছে, এবার ছাড়ো না ওনাকে। ছাড়বো না মানে? তুই জানিস না ও কি করেছে? এই মেয়েটা ওর সব জানি আমি। আর রিয়াপু যে আদি ভাইয়ের গার্লফ্রেন্ড সেটাও জানি। জান, এসব তুমি জানতে? হ্যাঁ বড়াবু। বিন্দু রানী, আমি বলছিলাম কি, না ডক্টর বাবু, এবার সব সত্যিটা বলার সময় হয়ে গেছে সবাইকে। বড় মা, এসব আমাদের প্ল্যান ছিল। প্ল্যান মানে? এবার বিন্দু বর্ষার কাছে গিয়ে বর্ষার হাত ধরে টেনে সবার মাঝে এনে বলল, এই যে আপিকে দেখছো, সে অনেক আগে থেকেই রিক ভাইয়াকে ভালোবাসে। হোয়াট? এই কথাটা শুনে সবার উপর বজ্রপাত হলো বলা চলে। বর্ষার সাথে সাথে মাথা নিচু করে ফেলেছে। আর রিক তো কিং কর্তব্য বিমূঢ়। এবার বিন্দু রিকের দিকে তাকিয়ে বলল, আর আমি খুব ভালো করেই জানি রিক ভাইয়াও আপিকে অনেক ভালোবাসে। রিক জানে সব কি বলছে? আমি বলছি,
সেদিন যখন ধীরাপুকে আপি আমাদের বাড়িতে দেখে তখন আপির অনেক রাগ হয়। আসলে রিক ভাইয়ার সাথে ধীরা আপুর সখ্যতা আপির একদমই ভালো লাগেনি। এর আগের মাথায় এসে মনের কথাটা বলে দেয় ভাইয়াকে, কিন্তু রিক ভাইয়া আপির মুখে এসব শুনে রিয়াক্ট করে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে রিক ভাইয়া কেন রিয়াক্ট করলো, কেন বাজে বিহেভ করলো সে। কারণ আমি খুব ভালো করেই জানতাম রিক ভাইয়াও আপিকে ভালোবাসে। পরে জানতে পারি আসল সত্যিটা। কি সেটা? আসলে ভাইয়া কখনোই চায়নি এইসবের জন্য আপনার সাথে বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক, এই ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ হয়ে যাক। আর তাছাড়া সে তো মনে করে সে অনাথ। আমাদের কাছে ঋতু আর সে বোঝা। ঋতু ছাড়া নিজের বলতে কেউ নেই। আর তাই আপি আরো ভালো ছেলে ডিজার্ভ করে। কি ঠিক বলছি তো রিক ভাইয়া? জান, কিচ্ছু শুনবো না আজ। তুমি অনেক খারাপ, কখনো আমাদের নিজের ভাবোই নি তুমি। এসব কিছু বুঝলাম, কিন্তু আদি কোথা থেকে এলো? আমি বলছি, আসলে আমরা ভেবেছিলাম যে ধীরাকে দেখে বর্ষা জেলাসি কাজ করেছি আর ওর মনের কথা সব বলে দিয়েছি। তাহলে এমন কাউকে নিয়ে আসি যাকে দেখে রিকোরও জেলাস কাজ করবে আর হয়তো মনের কথাগুলো সব বলবে। বাট রিকের জেলাসি কাজ করলেও নিজেকে অনেক কন্ট্রোল করেছি, ইভেন আজও চুপ করে আছি। রিক এসব শুনে কি রিয়েক্ট করবে বুঝতেই পারছে না। চোখ তুলে বর্ষার দিকে তাকালো। বর্ষা অশ্রু ভরা চোখে ওর দিকে তাকিয়ে আছে। এবার ঋতু রিয়ার কাছে এসে বলে, ডাইনি আপু, আদি ভাইয়ার কোনো দোষ নাই। আমরা যা করছি তাই করেছে বেচারা। এই মেয়ে, কি বললে তুমি আমায়? ওই পেতনি আপু, না মানে কি কি যেন নাম আপনার? আসলে আদি ভাইয়া তো আপনাকে এসব বলেই ডাকে, তাই আর কি। রিয়া এবার খেয়ে ফেলবে একটা লুক নিয়ে আদির দিকে তাকালো। আদি একটা ঢোকগুলে করুণ দৃষ্টিতে ঋতুর দিকে তাকিয়ে বলল, আপু তুমি কি করছো এসব? প্লিজ চুপ করো বোন। এমনিতেই আমি হাফ মার্ডার হয়ে গেছি, এবার ফুল হয়ে যাব। এই তোরা থামবি? রিয়াপি ভাইয়ার কোনো দোষ নেই। আপনি রাগ করেন, বকেন, মারেন, যাই করেন, কিন্তু আপনাকে যে অনেক ভালোবাসে সেটা আমরা সবাই জানি। এবার রিয়া একটা লজ্জা পেল, কিন্তু মনে মনে ঠিক করলো আদিকে আগে ছাড়বে, তারপর ক্ষমা করবে। বিন্দু আবারও সবার উদ্দেশ্যে বলতে থাকে, আদি ভাইয়াকে এসব আমি করতে বলেছি, আমার প্ল্যান এসব। আর শেফান্টি আর আতিউর আঙ্কেলকে আমি বলেছিলাম এই বিয়ের প্রস্তাবটা নিয়ে আসতে, তারা সবটাই জানে। এত বড় কাণ্ড ঘটালে তোমরা, অথচ বাড়ির বড়দের বুঝতে দেওনি। আর রিক, একটা কথা বলতো, আমরা কি কখনো শিশির আর তোমাকে আলাদাভাবে দেখেছি? নিজেকে তুমি অসহায় এতিম কিভাবে মনে করো? এবার রেহানা বেগম রিকের কাছে গিয়ে ওর গালে হাত রেখে বলল, সবসময় বড় মা করিস আর নিজেকে পর মনে করিস। রিক এবার রেহানা বেগমের হাত দুটো ধরে বলল, সরি বড়মা, আমি তোমাদের কষ্ট দিতে চাইনি, প্লিজ কেঁদো না। রেহানা বেগম এবার রিককে জড়িয়ে ধরল। জাইমা বেগম এবং আঞ্জুমান চৌধুরীর চোখেও পানি। এবার আনোয়ার সাহেব খুব গম্ভীর গলায় বলল, তোমরা যে এত সব কাণ্ড করেছো এটা মোটেও ঠিক করনি। তবে একটা কথা সত্যি যে আমার মেয়েকে রিকের থেকে ভালো কেউ রাখতে পারবে না। আর কালকের এঙ্গেজমেন্টটা হবে রিক আর বর্ষার। আনোয়ার সাহেবের কথা শুনে ঋতু, আদি, অভ্র সবাই চিৎকার করে ওঠে। বিন্দু অনেক খুশি হয়েছে। এদিকে রিক আর বর্ষা একে অপরের দিকে তাকিয়ে আছে। ঋতু বর্ষার কাছে গিয়ে বলল, কি আমার না হওয়া ভাবি? বলেছিলাম না তুমি একমাত্র আমি আমার ভাবি জান হবে। বর্ষা এক ধরে উপরে চলে যায়। সবাই মৃদু হাসে। তার ঠিক পরেই শিশিরও গড়গড় পায়ে উপরে চলে যায়। রিক ভেবেছে শিশির হয়তো চায় না এই সম্পর্কটা হোক, তাই দুই একবার ডেকেছে ও পেছন থেকে। পরে বিন্দু সেটা বুঝতে পেরে রিককে আশ্বাস দেয়। রাত 8টার সময় শিশির ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে, হাতে কফির মগ। ঠিক তখনই শিশিরের কাঁধে হাত রাখে রিক। শিশির হালকা মাথাটা কাত করে রিককে দেখে আবারও সামনের দিকে মুখ করে তাকায়। শিশির, আমি জানি তুই আমার উপর রেগে আছিস। বিশ্বাস কর, আমি সবসময় চেয়েছি বুড়িকে আমার থেকে দূরে দূরে রাখতে, কিন্তু আমি। ব্যাস, আর কিছু বলতেই পারে না রিক। তার আগেই শিশির রিকের গালে চড় বসালো। শার্টের কলার চেপে ধরে বলতে থাকে, আচ্ছা, তুই কি কখনো আমাকে নিজের বন্ধু মনে করেছিস? তুই তো ছোটবেলা থেকে আমার সাথে সব শেয়ার করতি, এমনকি মনের কষ্টগুলোও শুধু আমাকে বলতি। তাহলে এটা কেন বলিসনি যে তুই বুড়িকে ভালোবাসিস?
আর আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে তুই আমাকে এতটাই নিষ্ঠুর ভাবিস যে আমি এসব মেনে নিব না বা তোর সাথে সম্পর্ক নষ্ট করে দিব। আরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার বোন শুধু তোর সাথেই ভালো থাকবে। আমি চিনি তোকে, আর তুই জানিস না তুই কতটা ইম্পর্টেন্ট আমার কাছে। শিশির আর কিছু বলার আগেই রিক ওকে জড়িয়ে ধরে। দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখছে বিন্দু, ঠোঁটের কোণে মৃদু হাসি। বিন্দু জানতো শিশির ওদের সম্পর্ক নিয়ে কোনো আপত্তি করবে না। ছাড় শালা, নইলে এবার কেঁদে দিব। শালা তো তুই হবি আমার। বলেই হাসলো দুজনে। এবার বিন্দু চোখে মুখে কপট রাগের ভাব নিয়ে কফি ট্রেটা জোরে শব্দ করে রেলিংয়ের উপর রেখে তীক্ষ্ণ চোখে রিকের দিকে তাকায়। এই রে বনু এখনো রেগে আছে? তুই রাগ করলে ভালো মন্দ রান্না করে খেয়ে খাওয়াবে বল। ও বনু রান্না করে খাওয়াই বলে এত স্নেহ, এত দরদ, বাহ। আরে না রে পাগলি, তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, এই যে কান ধরে বলছি সরি। যাকে সরি বলা উচিত তাকে কি সরিটা বলেছো? বিন্দুর কথা শুনে রিক মাথা নিচু করে ফেলে। আসলেও অনেকটা অনুতপ্ত। ও আদৌ ক্ষমা করবে কিনা জানি না। ও তো এবার রিকের হাত ধরে বিন্দু বলতে শুরু করে। ভালোবাসা কি জানো ভাইয়া? ভালোবাসা হলো সর্বক্ষণ ভালোবাসার মানুষটিকে অনুভব করা। সে কাছে আছে কিংবা দূরে, তাতে কিছুই যায় আসে না। ভালোবাসা হচ্ছে এক অনুভূতি, যার অনুভবে সুখ আছে। ভালোবাসা কারো কাছে কেয়ারিং তো কারো কাছে শেয়ারিং, কারো কাছে ভোরের মিষ্টি বার্তা, কারো কাছে নির্দিষ্ট একটা বাক্য, কারো কাছে চোখের জল তো কারো কাছে আবার ভালোবাসার একটা গোলাপ ফুল। কারো জন্য হাতে হাত রেখে পথ চলা, কাছের মানুষকে একটু কাছে পাওয়া, তো কাউকে দূর থেকে ভালোবাসা। ভালোবাসার হাজারো সংজ্ঞা আছে, এক একজন এক একটা মনে করে, কিন্তু অনুভূতি সেটা কিন্তু একই। ভালোবাসা এমন একটা জিনিস যার জন্য জীবনটা বিলিয়ে দিলেও সার্থক মনে হয়। ভালোবাসা এক নিঃস্বার্থপরতা। ভাইয়া, আপি তোমার উপর যতই রাগ করুক না কেন, সে তোমাকেই ভালোবাসে, এটা তো মিথ্যে নয়। প্লিজ গিয়ে কথা বলো, দেখবে সব মান অভিমান ভেঙে গিয়েছে। রিক একটা মুচকে হাসি দিয়ে বিন্দুর মাথায় হাত বুলিয়ে দিয়ে নিচে চলে যায়। বিন্দু চলে আসবে ঠিক তখনই পেছন থেকে একটি অনাকাঙ্ক্ষিত কথা শুনে থমকে দাঁড়ায়। বিন্দুর শরীরে এক শিহরণ বইছে, স্তব্ধ হয়ে গেছে চারিপাশ। শিশির আবারও একটু এগিয়ে এসে বলে, কি হলো, চুপ কেন? বলো না, এখনো কি আমায় ভালোবাসো মেঘবতী? বিন্দুর গলা ধরে আসছে, কথাগুলো ভেতরে দলা পাকিয়ে যাচ্ছে। বিস্ময়ে শেষ সীমানায় ও। তবুও বিন্দু নিজেকে সামলিয়ে শিশিরের চোখের দিকে তাকিয়ে বলল, আমি কি আদৌ আপনাকে কখনো ভালোবেসেছিলাম? আমার তো সবকিছু আবেগ ছিল, তাই না? শিশির এক করুণ দৃষ্টি নিক্ষেপ করে বিন্দুর দিকে আর কিছু বলবে তার আগেই ছুটে বিন্দু নিচে চলে যায়। শিশির চোখের কোণ থেকে পানিটা মুছে নেয় আর নিজেকেই বলতে থাকে, আমি প্রমিস করছি তোমায় মেঘবতী, যতটা কষ্ট দিয়েছি তার চেয়ে 1000 গুণ ভালোবাসা দিব, আগলে রাখবো বক্ষ মাজারে। আর এখন শিশির চৌধুরী খুব ভালো করেই বুঝে গেছে যে তুমি হচ্ছ তার বেঁচে থাকার একমাত্র কারণ। তোমার থেকে দূরে যে আর থাকতে পারছি না। হাঁটুতে মুখ গুজে কাছে বিন্দু। কেন জানি ওর আজ খুব ইচ্ছে করছে শিশিরের সাথে ঠিক আগের মতো ঝগড়া করতে। বিন্দু কাঁদতে কাঁদতে বলছে, কেন ফিরে এসেছো তুমি আবার? আমি যে অনেক কষ্টে নিজেকে সামলেছি, কেন এসেছো পুরাতন কথাগুলো তাজা করতে আবার? এই 5-5টা বছর যে আমার কিভাবে কেটেছে সেটা একমাত্র আমিই জানি। তুমি আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছো। আমি যে আরো দুর্বল হয়ে পড়তে চাই না। আনন্দমুখর পরিবেশ চারিদিকে। আত্মীয় স্বজনদের নিয়ে পুরো চৌধুরী বাড়ি গমগম করছে। আজ বর্ষা আর রিকের এঙ্গেজমেন্ট। এদিকে কাল থেকে বর্ষা চোখে মুখে আনন্দের কোনো সীমা নেই। রিকের ব্যবহারের জন্য রেগে থাকলেও ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য বর্ষা ছিল না। সবকিছু মিটমাট করে নেয় দুজনে। প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর ধীরে ধীরে মেহমানও চলে এসেছে। অভ্ররাও এসেছে খানিকক্ষণ হলো। হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে অভ্র। মূলত আশেপাশে বিন্দুকে খুঁজে যাচ্ছে। ওই বিন্দু রানী, এদিকে এসো। জি বলুন। সে কখন থেকে খুঁজছি, কোথায় ছিলে? আর এখনো রেডি হওনি কেন? এই তো এখনই যাব। ভালোই করেছো। এই নাও প্যাকেটটা, ধরো। কি আছে এতে ডক্টর বাবু? শাড়ি, যেটা আজকে পরবে।
কিন্তু আমি তো শাড়ি পরি না ডক্টর বাবু, আর এটা তো আপনি খুব ভালো করেই জানেন। যে কারণে আগে শাড়ি পরতে আমি চাই, আজকেও সেই কারণে শাড়িটা পরো। ডক্টর বাবু, এবার অভ্র হালকা করে বিন্দুর ডান গালে স্পর্শ করে বলল, এখন আর কিছু শুনবো না, জলদি গিয়ে রেডি হয়ে আসো। বিন্দু শাড়ির প্যাকেটটা নিয়ে উপরে চলে গেল। বিন্দু লম্বা লম্বা পায়ে নিজের রুমে যাচ্ছিল, হঠাৎ করে হাতের হ্যাঁচকা টানে চমকে যায়। বিন্দু কিছু বুঝতে না পেরে যখনই জোরে চিৎকার দিতে যাবে, কেউ ওর মুখটা চেপে ধরে। চোখের সামনে রাগান্বিত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে শিশির। শিশিরকে দেখে ভয় এক ঢোক গেল বিন্দু। শিশির বিন্দুর মুখ ছেড়ে দুবাহু শক্ত করে ধরল। খুব বার বেড়েছিস তাই না? পাখনা গজিয়েছে তাই না? একটা কথা মনে রাখিস, এই শিশির চৌধুরী 1 মিনিটে এই ডানা ছেটে দিতে পারে। আপনি এসব কি বলছেন? আর আমাকে এভাবে ধরে কেন রেখেছেন? ছাড়ুন আমায়, লাগছে আমার। আমি ধরলেই লাগে? আর এই অভ্র যখন গায়ে হাত দেয় তখন বুঝি খুব ভালো লাগে? আচ্ছা আমাকে বল, অভ্র কিভাবে ধরে? বিন্দু এবার খুব রাখলো। কি বলছে লোকটা বুঝতে পারছে না। বিন্দু শরীরের যত শক্তি আছে তাদের শিশিরকে ধাক্কা দিল। শিশির অন্যমনস্ক থাকায় দুপা পিছিয়ে গেল। কি ভাবেন আপনি নিজেকে? হ্যাঁ, আরে এইসব কি জঘন্য কথা? প্লিজ, দোহাই লাগে ডক্টর বাবুকে নিয়ে এইসব বাজে কথা বলবেন না। খুব গায়ে লেগেছে তাই না? ওর সাহস কি করে হয় আমার চোখের সামনে তোকে স্পর্শ করার? ওকে আমি জানে মেরে ফেলবো। আর 24টা ঘন্টা ওর সাথে কি তোর বল? ওর সাথে কথা বলার সময় মুখ থেকে হাসি সরে না, আর আমার কাছে গেলেই মুখটা ফিরিয়ে নিস। প্লিজ চুপ করুন। আর তাছাড়া আমি কার সাথে কি করব, কার সাথে কথা বলবো সেটা আমার ব্যাপার। আপনি কথা বলার কে? হ্যাঁ? শিশির এবার আরো রেগে যায়। বিন্দুকে টেনে বিছানায় ফেলে দুহাত চেপে ধরে। মুখটা কাছে নিয়ে তাতে দাঁত চেপে বলে, তুই কার সাথে কথা বলবি না বলবি সেটা আমি ঠিক করব। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নে, তোর দিনের শুরুটা আমি আর শেষটাও আমি। বিন্দু থম মেরে তাকিয়ে আছে শিশিরের দিকে। কি বলছে লোকটা কিছুই বুঝতে পারছে না। এবার শিশিরের চোখ পড়লো মাটিতে পড়ে থাকা শপিং ব্যাগটির উপরে। শিশির সময় নষ্ট না করে ব্যাগটি হাতে তুলে নিল, আর ব্যাগের ভিতর থেকে মিষ্টি কালারের শাড়িটা বের করলো। ও আচ্ছা, পছন্দের কালার কি সেটাও জানে অভ্র? বাহ। বিন্দু কিছু বলতে যাবে তার আগে শিশির প্যান্টের পকেট থেকে লাইটারটা বের করে শাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিন্দু হতভম্বের মতো তাকিয়ে আছে। ও কি বলবে তারও ভাষা হারিয়ে ফেলেছে। জ্বলন্ত শাড়িটার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। শিশির এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বিন্দুর কাছে গিয়ে ওকে টেনে দাঁড় করালো। মেঘবতী, আমার খারাপ রূপটা আমি তোমাকে দেখাতে চাইছি না। এইভাবে আমাকে অশান্ত করে দিও না। তুমি যদি চাও আমি শান্ত থাকি, তাহলে প্লিজ আমার কথার অবাধ্য হতে যেও না। এই বলে শিশির রুম থেকে বের হয়ে যায়। বিন্দু এখনো তাকিয়ে আছে শিশিরের যাওয়ার দিকে। এসব কি হচ্ছে, কি করছে মানুষটা? কিছু মাথায় ঢুকছে না বিন্দুর। বিন্দু এবার নিজের ঘরে যায়। আলমারি থেকে নতুন জামা বের করবে, ঠিক তখনই বিছানায় রাখা একটা প্যাকেট চোখে পড়ে। বিন্দু এগিয়ে গিয়ে প্যাকেটটি হাতে খুলে দেখে মেরুন কালারের সুন্দর একটি জামা। বিন্দু পুরো জামাটা খুলে দেখলো। গোল্ডেন কালারের সুতো দিয়ে খুব সূক্ষ্ম হাতে কাজ করা। বিন্দু ভেবেছে হয়তো বড় মা এই জামাটা রেখে গেছে, কারণ রেহানা বেগম বলেছিল বিন্দুর জন্য নতুন জামা নিয়ে আসা হয়েছে। বিন্দু আর কিছু না ভেবে জামাটা পরে নিল। আজ ঋতু জোর করে বিন্দুকে সাজিয়ে দিয়েছে। চোখে মোটা করে কাজল আর হালকা একটু লিপস্টিক, এতেই যেন হুড়পুড়ির চেয়ে কম মনে হচ্ছে না বিন্দুকে। এবার বিন্দু নিচে নেমে আসে। শিশির এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মেঘবতীর দিকে। শিশিরকেও আজ অনেক সুন্দর লাগছে, একেবারে ফর্মাল লুক। বিন্দু রানী, শাড়িটা পরলে না জি? না আসলে সমস্যা নেই, আমি তোমাকে কোনো কিছুর জন্য জোর করতে চাই না। তবে যে তুমি সবসময় নিজের মনের কথাটা শোনো, এটা আমার খুব ভালো লাগে। হৈহুল্লোড় আর আনন্দমুখর পরিবেশ ঘিরে বর্ষা রিকের এঙ্গেজমেন্ট শেষ হলো। ইয়াহু, ফাইনালি আমার না হওয়া ভাবি আমার ভাবি হয়ে গেছে। এই যে মিস বকবক, মাত্র এঙ্গেজমেন্ট হলো, বিয়েটা কিন্তু এখনো বাকি আছে। এটা কি? আমি যদি অনেক বছর আগেও আপি থেকে ভাবি হতে পারি, তাহলে ভাবুন এখন তো আমি মনে মনে ফুপিও হয়ে গেছি। ঋতুর কথায় সবাই হেসে দিল। বর্ষা খানিকটা লজ্জাও পেল। সব সময় তোর আজে বাজে কথা, তাই না? মুখটা একটু বন্ধ তো করা যায় বোন। 1 মিনিট ভাই,
বাই এনি চান্স তুমি কি লজ্জা পাচ্ছ? এবার রিক ঋতুর কান টেনে ধরল। সবাই এদের কাণ্ডে হাসছে। অনুষ্ঠানের শেষে আস্তে আস্তে গেস্টটা চলে গেল। বিন্দু নিজের সকল কাজ শেষ করে নিজের ঘরে চলে যাবে, ঠিক তখনই দেখে সোফায় পা তুলে বসে গালে হাত দিয়ে কি যেন ভাবছে ঋতু। কি রে, এখনো ঘুমোতে যাসনি? কি হয়েছে? একটু পাশে বস না। দেখ ঋতু, তুই যদি এখন বলিস না যে তোর সাথে বসে বসে মুভি দেখবো, তাহলে সেটা একদম হবে না। আমি অনেক টায়ার্ড। আরে না বাবা, এসব বলবো কেন? তাহলে? বিন্দু দেখলো ঋতুর মুখটা মলিন হয়ে আছে। বিন্দু পাশে বসে এক পাশ থেকে জড়িয়ে ধরে আদরে গলায় বলল, কি হয়েছে আমাদের তোতা পাখিটার? বোনো, ও কেন বোঝে না বলতো? একবার তো আমার দিকে ফিরেও তাকায় না। বাবা, ও গো, হ্যাঁ গো, বলেও ডাকা হচ্ছে এখন? বোনো, আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু বাবু তুই আগে এটা বল, তুই কি মন থেকেই? আমি মন থেকেই ওকে চাই। ঋতু দেখ, এটা এত সহজ না, বিষয়টা অনেক কমপ্লিকেটেড। আমি জানি, কিন্তু মনটা যখন দিয়েই দিয়েছি তখন আর পিছিয়ে যাব না। বাহ, আমাদের ঋতুরানী দেখে এত কঠিন কঠিন কথা বলতেও জানে। দু বোনই একসাথে হাসলো। আজকে বিন্দুর সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ সারা রাত শিশিরের কথাগুলো ভেবেছে। কিন্তু বিন্দু এখনও মেলাতে পারেনি যে শিশিরের ওই রকম বিহেভিয়ার কারণ, আর যার কারণে জাইমা বেগমের এতগুলো কথা শুনেছে মেয়েটা। ছোট্ট একটা বিষয় পেলেই হয়েছে নিজের মেয়েকে কথা শোনাতে ছাড়ে না জাইমা বেগম। ছোট মা, এসব কি হচ্ছে? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কেন? তুমি জানো না আব্বু, এই মেয়ে ইদানিং কতটা বার বেড়েছে। সব সময় নিজের মর্জি মতো কাজ করে, আর সব কাজে ফাঁকিবাজি আর অবহেলা করবে। তুমি জানো, আজ সময় মতো মাকে খাবারটা পর্যন্ত দেয়নি। যখন দায়িত্ব পালন করতে পারবে না, তাহলে সব দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েই বা কেন? ছোট একটা কথা বলতো, কোনো সময় এমন হয়েছে যে এই মেয়েটা কারোর প্রয়োজন অপ্রয়োজনে মেটাতে না করেছে? সব সময় অন্যের কথাটা সবার আগে ভাবে। আর রইল মায়ের কথাটা, আমরা তো আরো মানুষ আছি খেয়াল রাখার জন্য। ছোট বৌমা, এটা মেয়েটার নিজের বাড়ি, তোমার নিজের মেয়েও। পরদের মতো আচরণ কেন করো সব সময়? শিশির চোখ তুলে বিন্দুর দিকে তাকালো, মুখটা মলিন করে এক কোণে দাঁড়িয়ে আছে। এবার শিশির চোখ মুখ শক্ত করে জাইমা বেগমকে উদ্দেশ্য করে বলল, প্রথমত জান এই বাড়ির কাজের লোক নয়, তাই ওর সাথে কাজের লোকের মতো ট্রিট করা বন্ধ করো। আর দ্বিতীয়ত, আমি কখনো যাতে ওর সাথে বাজে বিহেভ করতে না দেখি তোমায়, এটা আমার পছন্দ না। শিশিরের কথা শুনে বিন্দুর চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। শিশির বিন্দুর দিকে এক পলক তাকিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। এদিকে আনোয়ার সাহেব তার ছেলে কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করছিল। মূলত তার ছেলে কাল রাতে তার কাছে যে প্রস্তাব রেখেছে সেটার পর থেকে আনোয়ার সাহেব বেশ চিন্তিত মুখ নিয়ে ঘুরছে। আশ্রমে এসেছে আজ বিন্দু, বাচ্চাদের সাথে বেশ সময় কাটিয়েছে সে। মন খারাপের বেস্ট মেডিসিন এই বাচ্চাগুলো। সিঁড়ির এক কোণে বসে অভ্রের জন্য অপেক্ষা করছিল বিন্দু। অভ্র বলেছে আজ বিন্দুকে নিয়ে একটা আর্ট গ্যালারিতে যাবে, আর বিন্দুও ভেবেছে এই ফাঁকে অভ্রের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। কি মিস বিন্দু রানীর মন খারাপ নাকি? আমার আবার মন খারাপ? কি হয়েছে? আন্টি আবার কিছু বলেছে? না মা,